স্বাগত ৭১-এর খেলাযোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। দেশের ফুটবলের জন্য আজকে একটা বড় দিন অপেক্ষা করছে। বাংলাদেশ তাদের পুরো শক্তিমত্তা দিয়ে চেষ্টা করবে সিঙ্গাপুরকে রুখে দিতে, পারবে কিনা সেই ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। একই সাথে আগামীকাল ব্রাজিল আর্জেন্টিনা আলাদা ম্যাচে মাঠে নামছে, সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। শুভ সকাল। অবশেষে সেই ম্যাচটা, যে ম্যাচটার জন্য আমরা আরো আগে থেকে আলোচনা করছিলাম, বা ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগেও আপনার সাথে কথা হচ্ছিল যে যা কিছু আছে এই ম্যাচটা দিয়েই হয়তো বাংলাদেশ শেষবারের মতো একটা বার্তা সবাইকে দিতে চাইবে যে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই, তারা বদলে গেছে। কিন্তু সেটা আসলে কতটা সম্ভব? যে পারফরমেন্স আসলে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ দেখিয়েছে এবং তারপর মনে হচ্ছে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব? অসম্ভব কিছু না, আবার ডিফিকাল্ট অনেক। দুইটা দিকই রয়েছে। আপনি যদি দেখেন টিমের স্ট্রেংথ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে লাস্ট ম্যাচ আমরা হোমে যেভাবে সিঙ্গাপুরের সাথে খেলেছিলাম, যে স্কোয়াড ছিল সেখান থেকে কিন্তু অনেক প্লেয়ার মিসিং রয়েছে এখানে। স্পেশালি যদি দেখেন ডিফেন্সে তপু এবং ফরওয়ার্ডে রাকিব, এট দ্য সেম টাইম মুরসালিনের ইনজুরির কি অবস্থা আমরা ঠিক জানি না। যদিও আমরা হোমে যে ম্যাচ খেলেছিলাম ওই ম্যাচে কিন্তু মুরসালিন স্টার্ট করেনি, জামাল স্টার্ট করেনি, বাট এখন যদি টিমের স্ট্রেংথ দেখেন সেইখানে আমার কাছে মনে হয়েছে যে কিছুটা হলেও কলাপস করেছে। এবং আপনি যেটা আপনাদের রিপোর্টে দেখেছেন যে সিঙ্গাপুর কিন্তু আসলে এই ম্যাচটাকে অন্যভাবে একটা এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু তারা ম্যাচটা খেলবে এবং তারা সেলিব্রেশন করবে। তারা কিন্তু ম্যাচটাকে আনুষ্ঠানিকতা হলেও তারা কিন্তু ম্যাচটাকে সিরিয়াস হিসেবেই নিয়েছে। তারা এশিয়ান কাপ কোয়ালিফাই 2027-এ যেটা সৌদি আরবে হবে সেটা কিন্তু অলরেডি তারা কোয়ালিফাই করে ফেলেছে। সুতরাং তাদের হোমে ম্যাচ, সুতরাং তারা চাবে ম্যাচটা জয় দিয়ে শেষ করতে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের জন্য হলো যেটা হলো এশিয়ান কাপ কোয়ালিফাই বাংলাদেশ আসলে যেভাবে শুরুটা করেছিল, প্রথম ম্যাচটা যদি দেখেন শিলংয়ে বাংলাদেশ ড্র দিয়ে শুরু করেছিল। এরপর আমরা আমাদের স্পেক্টেটাররা যারা ছিল আমরা সবাই ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ হয়তো এই গ্রুপ থেকে যে প্যাটার্নে ফুটবল খেলেছে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিততে পারলে কিন্তু দেখতেন যে এখন কিন্তু এই ম্যাচও কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষেও তো আমাদের 1 পয়েন্ট পাওয়ার কথা ছিল, একটা পেনাল্টি যদি আমরা পেয়ে যেতাম। এট দ্য সেম টাইম হংকং এর সাথে যদি হোমে ম্যাচটাও দেখেন, সবকিছু মিলে আজকে পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হতো যে আসলে এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে কারা খেলবে। হ্যাঁ, সিঙ্গাপুর কিন্তু এত আগেই কনফার্ম করতে পারতো না। সো এটা আমাদের অনেক মিস্টেক ছিল। সব থেকে বড় ব্যাপার হলো যেহেতু আমাদের এই টুর্নামেন্ট থেকে এই এশিয়ান কাপ কোয়ালিফাই থেকে আর পাওয়ার কিছু নাই। আমরা যদি জয় দিয়ে বা ড্র দিয়েও শেষ করতে পারি, 1 পয়েন্ট নিয়ে বা 3 পয়েন্ট নিয়েও শেষ করতে পারি, সেটাই কিন্তু আমাদের এই এশিয়ান কাপের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হবে। কারণ আমাদের উদ্দেশ্য যদি টেবিলের 2-এ থেকে আসলে শেষ করা যায়, 3 পয়েন্ট পেলে তো আপনি 8 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ চলে গেলেন। সো সেখান থেকে এটা তো বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে। কারণ হলো আমাদের টিমের স্ট্রেংথ যেভাবে রিবিল্ড হয়েছে সেখানে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে আমরা সিঙ্গাপুর হংকং এর সাথে সাথে একই রেসে থাকবো। তো সেটা তো যেহেতু করতে পারিনি, বাট আমার কাছে মনে হয় যে এই শেষ ম্যাচটা যদি আমরা জয় দিয়ে শেষ করতে পারি সেটা অবশ্যই, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট। আপনি যদি এগেইনস্ট ভিয়েতনামের সাথে খেলা দেখেন, সেখানে আসলে আমাদের পারফরমেন্স আমরা দেখেছি যে আমাদের অনেক মিস্টেক ছিল। হ্যাঁ, অনেক মিস্টেক ছিল। অ্যাট দ্য সেম টাইম প্লেয়ার স্টার্টিং 11 নিয়েও আমাদের অনেক কথা হয়েছে। তো সেখান থেকে আজকে আসলে 3-4টা সেশন হয়ে গিয়েছে আফটার ভিয়েতনাম ম্যাচ। তো এর ভিতরে আসলে কোচ কিভাবে তার প্লেয়ারদেরকে কোন স্ট্র্যাটেজিতে খেলাবে সেটা কিভাবে দাঁড় করেছে, স্পেশালি ডিফেন্সে কারা খেলবে। হ্যাঁ, কারণ আপনার কিন্তু অপশন খুবই কম। হ্যাঁ, এবং ফিট এই অপশনের কথা যেহেতু বললেন, আপনার সাথে আগের দিনও যখন আমার কথা হয়েছিল ভিয়েতনাম ম্যাচের আগে, আপনি তখনই কিন্তু শুরুতেই বলেছেন যে রাকিব তপু নেই, এটা একটা বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেবে, এবং আলটিমেটলি আমরা সেটাই দেখেছি। রাকিব তপু সবসময় সার্ভিস দেবে এমনটাই কেন আসলে ভাবা হলো? তারা ইনজুর্ডও হতে পারতো, অনেক কিছুই হতে পারতো, সেই জায়গায় কেন কোনো ব্যাকআপ রেডি থাকেনি? এক্স্যাক্টলি, রিপ্লেস প্লেয়ার আমাদের খুবই শর্ট। সত্যি কথা, টু বি অনেস্ট, যে আপনি যদি দেখেন আমাদের পাইপলাইন প্লেয়ার খুবই কম, স্পেশালি তেজনা যে স্কোয়াড রয়েছে, হ্যাঁ, সেখানে আসলে সেন্টার ব্যাকে যদি দেখেন এই মুহূর্তে আপনি কাকে খেলাবেন। হ্যাঁ, লাস্ট ম্যাচ আমরা দেখছি তারেক কাজী এবং শাকিল আহাদ তোপুরা দুজনে স্টার্ট করেছে এবং তাদের মিস্টেকের পরিমাণ অনেক ছিল। সুতরাং যদিও ভিয়েতনাম ইজ সো হাই এনার্জেটিক টিম, ওই টিমের সাথে মিস্টেক হওয়াটাই ছিল, বাট সিঙ্গাপুরও কিন্তু আজকে ওই প্যাটার্নে ফুটবল খেলবে। এবং সিঙ্গাপুর দেখেছে যে আমাদের হাই প্রেসিং করলে আমরা ভুল করি, আমরা হাই লাইন আপ করতে গিয়ে কিন্তু আমরা অফসাইড ট্র্যাপের জায়গায় যেখানে আমাদের ডিফেন্স লাইনই আসলে শক্ত না, সেখানে হাই লাইন ডিফেন্সে যাওয়াটা তো অনেকটাই এত বারবার মিস্টেক হয়েছে ওখান থেকে। আমরা যদি ফার্স্ট হাফে 3টা গোল যে কনসিড করি সেখানে অলমোস্ট সিমিলার ভুলগুলি হয়েছে। তো সেইগুলি রিকভার না করতে পারলে, এবং আমি সব থেকে বড় কনসার্নের জায়গা হলো যে আপনার সাথে কাদেরকে সেন্টার ব্যাগে খেলাবেন। হ্যাঁ, এখানে হয়তো একটা অপশন হতে পারে তারেকের সাথে হয়তো বিশ্বনাথকে আপনি ইউজ করতে পারেন, বিকজ শাকিল আহাদ তপু লাস্ট ম্যাচে তেমন কোনো সুবিধা করতে পারে না। দ্য সেম টাইম তারেক কাজীও আমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় ফল ডাউন করেছে। তো সেইখান থেকে আসলে সেন্টার ব্যাক
কারা খেলবে, অ্যাট দ্য সেম টাইম গোলকিপিং পজিশনও আজকে আপনি শ্রাবণকে দিয়ে স্টার্ট করাবেন কিনা, হ্যাঁ সেটাও একটা কিনা প্রশ্ন। সেই জায়গাটায় যেহেতু প্রশ্ন আসলে হলো, বা লাস্ট ম্যাচটাতেও যখন সবাই শ্রাবণকে দেখলো সবাই বেশ অবাকই হয়েছে যে কেন শ্রাবণ, বা শ্রাবণ যদি ওই ম্যাচটাতে স্টার্ট করে আজকে আবার কেন তাকে নিয়ে সংশয়। নিশ্চয়ই আজকের ম্যাচে তাকে ইন্ট্রোডিউস করাবে বলেই আগের ম্যাচে সুযোগ দিয়েছে। এক্স্যাক্টলি, আমি আপনার সাথে একমত। সে তার গেম প্ল্যানে বড় একটা অংশ ছিল শ্রাবণ সিঙ্গাপুর ম্যাচে স্টার্ট করবে, যার কারণে কিন্তু সে ভিয়েতনাম ম্যাচে স্টার্ট করেছে। বাট মেইন ব্যাপার হলো যে আপনি যদি দেখেন আজকে কিন্তু স্পেকটেটরের জায়গা থেকে অনেক দর্শক আসবে, খুব হেভি একটা প্রেশার থাকবে বাংলাদেশ দলের প্লেয়ারদের প্রতি। তো সেখানে শ্রাবণ আসলে এটাকে কিভাবে হ্যান্ডেল করবে, সেটা করতে পারবে কিনা, এটাও দেখার বিষয়। বিকজ মিতুল মামা যেহেতু এশিয়ান কাপ কোয়ালিফাই লাস্ট 5টা ম্যাচে খেলেছে সে, হ্যাঁ তার তো একটা আসলে খেলার এক্সপিরিয়েন্স হয়েছে, যেহেতু আপনি জিকোকে নেননি। তো সেই জায়গা থেকে আসলে কাকে স্টার্ট করবে এটা কোচ হয়তো আমরা স্টার্টিং 11 দেখলে বুঝতে পারবো। বাট একটা বড় ব্যাপার হলো যে আমি গত শত আপনার এখানে বলেছি যে আপনি আমাদের যদি ডিফেন্স একটু প্রবলেম রয়েছে, আপনি এখানে আপনি যদি মিডফিল্ডটাকে যদি স্ট্রং করতে পারেন, হ্যাঁ যদি আপনি সলিড মিডফিল্ড দিয়ে মিডফিল্ড প্যাটার্নটা স্ট্রং করতে পারেন, তখন কিন্তু আপনার ডিফেন্সের উপর প্রেশারটা কম আসবে। সো সারা পৃথিবীর ফুটবলই এখন যে দলটা আসলে মিডফিল্ড খুব স্ট্রং ডোমিনেট করে, তারাই কিন্তু আসলে ম্যাচটা কন্ট্রোল করতে পারে। তো সেখানে তো আমাদের অনেক ক্যাপাবল প্লেয়ার আছে। তো সেইখান থেকে আমি চাইবো আজকে জামাল হামজার সাথে স্টার্ট করুক। হ্যাঁ জামাল স্টার্ট করুক এই কারণে, কারণ এই মুহূর্তে যে অপশন রয়েছে সেখানে জামাল হয়তো বেস্ট অপশন হবে। কারণ জামাল, সোহেল রানা, সমিত সোম, হামজা, এদের থেকে যে কোনো তিনজন যদি স্টার্ট করে, এবং মেইন ব্যাপারটা হলো ওই তিনজনের সাথে সাথে আপনি যে সামনের তিনজন প্লেয়ারকে খেলাবেন, হ্যাঁ ওখান থেকে যদি ওই 2 উইং স্ট্রাইকার এসে যদি তিনজন মিডফিল্ডারের সাথে ডিফেন্সিভ মিডফিল্ড প্যাটার্নটাকে যদি ব্লকটা ঠিকঠাক করতে পারে, তখন কিন্তু আপনার ডিফেন্সের উপর প্রেশার কম আসবে। বিকজ আপনার ডিফেন্সে কিন্তু অপশন নেই, আপনি এদেরকে দিয়েই খেলাতে হবে। সুতরাং আপনি কিন্তু ওই সিমিলার মিস্টেক হওয়ার কিন্তু আজকেও সেম সুযোগ থাকবে নিশ্চয়ই। এবং সিঙ্গাপুর যেভাবে ফার্স্ট ফুটবল খেলে সেই জায়গায় আসলে খুব বেশি সুযোগ আছে। মানে এবং সিঙ্গাপুর দলের কিন্তু আপনি জানেন যে স্কোয়াড আমাদের এখানে আসলে সেখান থেকেও কিন্তু কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে, এবং তাদের নতুন কোচ আরো শক্তিশালী হয়েছে। গ্যাভিন লি দায়িত্ব নিয়েছেন। সে আমার কাছে মনে হয়েছে যে দলটা আরো পরিপক্ক হয়েছে, এবং তারা আসলে রিসেন্টলি একটা ম্যাচ খেলতে চেয়েছিল, সেটা তারা খেলতে পারেনি। তারপরও তাদের মেইন ব্যাপার হলো তারা 1 উইক্সের একটা ট্রেনিং সেশন করেছে, এবং তারা সিঙ্গাপুর হোমের ম্যাচটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, স্পেশালি প্লেয়াররা। হ্যাঁ প্লেয়াররা চাবে ম্যাচটা এনজয় করতে, তারা এই ম্যাচটাকে আসলে নবজাগরণ হিসেবেই দেখছে তাদের জন্য। আমরা ডিফেন্সের কথা বারবারই বলছি, কিন্তু বাংলাদেশের ভিয়েতনামের বিপক্ষে যদি দেখি বা সবকিছু মিলিয়ে যদি বাংলাদেশের পারফরমেন্স দেখি, দুটো ব্যাপার কিন্তু সবসময়, যে তারা আসলে সেট পিস থেকে গোল খেয়ে বসে, আর একদম লাস্ট টাইমে এই সমস্যার সমাধান কি? গত ম্যাচে যদিও লাস্ট টাইমে আসলে গোল খায়নি, কিন্তু ডিফেন্স সেট পিস থেকেই দুটো গোল খায়নি, অনেক গোল খাওয়ার সুযোগ তৈরি হয়ে গিয়েছিল। আমরা আসলে খুব লাকি ছিলাম যে ওই গোলগুলি কনসিড করলে আমরা আমাদের রেজাল্টের পরিমাণ আরো বেশি হতে পারতো, 5-6 গোল হতে পারতো। এটা তো আসলে সব ম্যাচে হবে না, কিন্তু হ্যাঁ আপনি প্রত্যেকদিন আপনার লাক আপনার সাথে থাকবে না, আবার থাকলে আপনি কিন্তু সেট পিসের সমস্যাটা সমাধান কেন থাকলে আবার জিতেও যাবেন। সেট পিস আমাদের জন্য সবথেকে বড় খারাপ একটা দিক সত্যি। ডিফেন্সিভ অর্গানাইজেশনও অ্যাটাকিংও দুইটা জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে। আমরা যখন অ্যাটাকে সেট পিস পাই, সেটাও কিন্তু আমরা ওইভাবে প্রপার ইউটিলাইজ করতে পারি না। ডিফেন্সিভ সেট পিস যখন আমরা কনসিড করি, তখন কিন্তু আসলে আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থা হয়ে যায়। বিকজ আমরা আমাদের বক্সের ভিতরে আসলে এটা পুরোটাই কোচের স্ট্র্যাটেজি। হ্যাঁ ডিফেন্সিভ যখন আপনি সেট পিস আমরা আমাদের এগেনস্টে যাই, তখন আসলে আপনি কোন প্যাটার্নে আসলে ডিফেন্স করবেন? হ্যাঁ আপনি ম্যান টু ম্যান মার্ক করবেন, না জোনাল মার্ক করবেন, নাকি অপোনেন্টের ম্যান মার্কিং? এখানেও তো অনেক দুর্বলতা আছে। এক্স্যাক্টলি, অপোনেন্টের আসলে মেইন প্লেয়ারদেরকে মার্কিং করবেন কিনা, সেইটা কিন্তু লাস্ট ম্যাচে একদম স্পষ্ট দেখা গিয়েছিল। এবং নট অনলি লাস্ট ভিয়েতনামের ম্যাচ, আপনি যদি এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে দেখেন, সেখানেও সেট পিস আমাদের অনেক দুর্বলতা ছিল। তো এইগুলি তো আসলে আমরা রিকভার করতে পারিনি। এবং আপনি যেটা বলেন, অপোনেন্ট কিন্তু আসলে এইগুলি অনেক ম্যাচ রিড করে কিন্তু আমাদের যখন আমরা খুঁজবে এবং ওই জায়গাটা কিন্তু আঘাত করার চেষ্টা করে, এবং সেখান থেকে কিন্তু সাকসেসফুল হয়। তো সেই জায়গা থেকে আজকে অবশ্যই যেটা হলো যে আমাদের দলে কিন্তু অনেক স্ট্রেংথ প্লেয়ার রয়েছে, লাইক হামজা, সমিত সোম। সো সেট পিস এগেনস্ট আওয়ার টিম, তখন কিন্তু আপনার এই প্লেয়ারগুলি যদি একটু স্ট্রং অপোনেন্ট প্লেয়ারদের মার্কিং করতে পারে প্রপারলি, দেন হয়তো আপনি সেট পিস থেকে হামজাকে এর আগে দেখেছি বহুবার যে আসলে সেভ করেছে। হামজা অনেক সেভ করেছে। এখন আপনি একজন প্লেয়ারকে মার্ক করতে পারবেন, বাকি প্লেয়ারদেরকে তো আসলে ওইভাবে টাইট মার্ক করতে হবে। এটাই, এইজন্য আমরা শুরু থেকেই বলতাম যে একা হামজা কি করবেন তিনি, আসলে সেটাই দেখা গেছে। এবং একটা সময় হামজাও তো ক্লান্ত হয়ে গেছেন। আজকেও সেই ফুল ফিট হামজাকে পাবো কিনা সেটা নিয়েও একটু সন্দেহ তো আছে। মুরসালিনের কথা যেটা শোনা যাচ্ছে, হয়তো জেবি
বিপদে এই মুহূর্তে আছে বাংলাদেশ, হয়তো মুরসালিনকে স্টার্ট করাতেও হতে পারে, ফুল ফিট না হলেও, এরকম একটা অবস্থা। ছোট্ট করে জানতে চাই, এই আলোচনাটা প্রত্যেক দিনই থাকে বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বললে, যে গতকাল প্রেস কনফারেন্সে কাবরেরাকে জিজ্ঞাসা করা হয়েছিল এটা তার লাস্ট সুযোগ বা লাস্ট ম্যাচ কিনা। তিনি বলেছেন এই ধরনের সিচুয়েশনে তিনি আগেও বহুবার পড়েছেন, মানে তার জন্য এটা খুবই ক্যাজুয়াল যে তাকে কেউ জিজ্ঞেস করবে আপনি কবে যাচ্ছেন, তিনি ইজিলি বলবেন থাকবেন, এরকম একটা ব্যাপার আর কি। বাকি তিনটা দলের কথা যদি বলি, বাংলাদেশ যে গ্রুপে খেলছে প্রত্যেকে কোচ চেঞ্জ করেছে। সিঙ্গাপুর তারা কোয়ালিফাই করেও কোচ চেঞ্জ করেছে, ইন্টারিমের আন্ডারে তারা কোয়ালিফাই করেছে, আমরাই একমাত্র করতে পারছি না। না দেখেন, হংকং এর কোচ অ্যাশলে ওয়েস্টউডও কিন্তু ওখান থেকে চলে গিয়েছে যখন বাংলাদেশ কেউ নিজে চলে গেছে, কাউকে বরখাস্ত করা, জেতার পরও সে চলে গিয়েছে। হ্যাঁ, যে যখন দেখলো যে সিঙ্গাপুর থ্রু করে ফেলেছে তখন কিন্তু সে ওখান থেকে চলে গেছে। মেইন ফ্যাক্ট হলো কোচিং প্রেশারটা হলো থ্যাঙ্কসলেস জব। হ্যাঁ, এখানে যদি আপনি সাকসেস না হন আপনাকে কেউ রাখবে না। বাট আমি কাবরেরাকে বুঝি না, 4 বছর প্লাস হয়ে গেছে, একের পর এক ম্যাচ সে বাংলাদেশ দলকে বা তার যে আলটিমেট গোল ছিল সেটা তো আসলে, আপনি যেটা বলছেন ভেরি ইন্টারেস্টিং, যে সে আসলে তার এরকম সিচুয়েশনের আগেও হয়েছে যে যাবে ওই দেখা যায় যে ওই ম্যাচে ড্র করেছে বা বাংলাদেশ জিতেছে, কিছু একটা করেছে, থেকে গিয়েছে। আজকেও হয়তো দেখা গেছে যে ড্র বা জিতলে তার মানে কন্ট্রাক্ট হয়তো এক্সটেনশন হতে পারে। বাট আনফরচুনেট এইটা হওয়া উচিত না, সত্যি কথা। কারণ এখন আমাদের যে টিম স্ট্রেংথ বিল্ড আপ করেছে, এখানে নতুন কোচের কোনো বিকল্প নেই। এবং নতুন কোচ যাদের আসলে ইন্টারন্যাশনাল এরিনাতে আসলে সাকসেসফুল হওয়ার অনেক 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 রেকর্ড রয়েছে, এই ধরনের একজন কোচ আমাদের দরকার। এবং হামজা সমিতদের মতো প্লেয়ারদেরকে কোন স্ট্র্যাটেজিতে খেলাবে, কোন প্লেইং স্টাইল দেবে, এমন একজন কোচ দরকার যে কিনা এই দলটাকে আসলে রিবিল্ড করতে পারবে। বাট এখানে কাবরেরাকে তো আপনি অনেক সময় দিয়েছেন, সে কিন্তু তেমন কিছু করে দেখাতে পারেনি। আজকে যদি আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই চূড়ান্ত পর্বে খেলার একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে যেতাম, তখন আসলে আমাদের এই কোশ্চেনগুলো আজকে করতে হতো না। সুতরাং কাবরেরা যেটা বলছে ট্রু, যে এরকমের প্রেশার বা মোমেন্ট অনেকবার ছিল, তার কাছে এটা আসলে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আমাদের জন্য যে আমরা আসলে যে দলটা পেয়েছি, এই দলটাতে অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। এই ট্যালেন্টেড প্লেয়াররা আমাদেরকে একসময় অনেক উপরে নিয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এসবিটিক দলগুলিতে অনেক প্লেয়ার আসছে যারা কিন্তু ইন ফিউচার আমাদের জাতীয় দলকে সার্ভিস দেবে। টোটাল আমার কথা হয়েছে যে কাবরেরা আসলে এই মুহূর্তে তাকে নিয়ে কথা বলতে চাই না। আজকের ম্যাচটা আসলে যেই রেজাল্ট হোক, আমি মনে করি এরপর আর কাবরেরার প্রতি আমাদের আগ্রহ থাকা উচিত না। আগ্রহ তো আসলে কারোরই নেই, যদি আসলে খুব বেশি বাজে কিছু না ঘটে যায়। কাবরেরার হয়তো এটাই তার আসলে ডাগ আউটে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ, সেটা আসলে প্রত্যেকেই প্রত্যাশা করছে। দেখা যাক আসলে কি হয়। আগামীকাল ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ আছে। ব্রাজিলকে আমরা দেখেছি যে তারা বেশ প্রিপারেশনটা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করেছে। তারা দক্ষিণ এশিয়াতে এসে তারা দক্ষিণ কোরিয়ার সাথে ম্যাচ খেলেছে, জাপানের সাথে খেলেছে, এখন ফ্রান্সের সাথে, ক্রোয়েশিয়ার সাথে আগামীকালকে ম্যাচ আছে। সামহাও আর্জেন্টিনাকে আমরা দেখছি তারা এমন টিমের সাথে খেলছে, অনেকে সেই সব টিমের নামও জানে না, এবং র্যাঙ্কিং এও বেশ নিচের সারির দল, 100 তে আছে। যেটা খেলেছে মরুতানি, আমি আসলে নাম আগে কখনো শুনি নাই, এবং ফিফা র্যাঙ্কিং 115। রাইট, ইটস ট্রু। আপনি যেটা বলছেন যে আসলে আর্জেন্টিনা আসলে আমার মনে হয় যে সেফ জোনে থেকে ওয়ার্ল্ড কাপে যেতে চায়। হ্যাঁ, কোনো ম্যাচ লস না করে ফেক কনফিডেন্স নিয়ে গিয়ে আমি তো লাভ আসলে হবে না। স্কুলানির এটা তো আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে দেখেন, স্কুলানি কিন্তু আপনার কোপা আমেরিকা খেলেছে, অ্যাট দ্য সেম টাইম অনেকগুলি স্ট্রং দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলে কিন্তু ফিনালি জিমা খেলেছে। এবার ফিনালি জিমাটা কিন্তু হতে পারতো। আমার মনে হয় যে আর্জেন্টিনা এফের কারণেই কিন্তু আমার মনে হয় যে এটা হয়নি। কারণ তারা যদি একটু এখানে ফোকাস দিত, ম্যাচটা কিন্তু হতে পারতো, কারণ ভেন্যু ঠিক হয়ে গিয়েছিল। তাদের কারণেই কিন্তু হয়নি। আপনি যদি দেখেন স্পেনে খেলা হওয়ার কথা ছিল, সো তারা স্পেনে যাবে না। রাইট, এখানে কিন্তু একটা ফ্যাক্ট রয়েছে। আমি আসলে ঠিক জানি না কৌশল কোন দিকে যাচ্ছে স্কুলানি। এবং আপনি যদি দেখেন তার স্কোয়াডেও কিন্তু সে অনেক কিন্তু এখানে মানে কাকে লাস্ট মোমেন্টে সে স্কোয়াড 26 জনের স্কোয়াড নেবে সেটাও কিন্তু এখনো সে ফাইনাল করেনি। এবং যে দলগুলোকে সে চুজ করছে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য, সেটাও আসলে আনএক্সপেক্টেড। এটা আসলে সাপোর্টার যারা রয়েছে তারাও আসলে চিন্তিত। একটা মজার কথা গতকাল দেখছিলাম, জাম্বিয়ার বিপক্ষে খেলবে তো আগামীকালকের ম্যাচটা। সাউথ আফ্রিকা নাকি খুব চাইছিল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা খেলতে, কিন্তু সাউথ আফ্রিকাকে জানানো হয়েছিল তাদের পক্ষে সম্ভব না। তো সাউথ আফ্রিকা থেকে মজা করে বলা হচ্ছে আসলে সাউথ আফ্রিকার সাথে খেলে লিওনেল মেসি গোল করতে পারতেন না, সেই কারণে তারা জাম্বিয়াকে বেছে নিয়েছে, এরকম কোনো ব্যাপার নাকি? না, এটা আমি আসলে কোন প্ল্যানে যাচ্ছে এটা তো আসলে আমি বলতে পারবো না। আমরা যারা নির্দিষ্ট যেটা জানি যে, কিন্তু জিনিসটা আসলে ভালো লাগছে না। হ্যাঁ, ভালো লাগছে না, রাইট। কারণ আর্জেন্টিনা তো আসলে এবার যদি স্কোয়াড দেখেন, টু বি অনেস্ট, লাস্ট স্কোয়াডের থেকে এবছর স্কোয়াডটা আমার কাছে বেশি স্ট্রং মনে হচ্ছে। হ্যাঁ, আপনি দেখেন, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা ব্যাচ নিয়ে কিন্তু সে গিয়েছিল, সেই ব্যাচের প্লেয়াররা সবাই পারফর্ম করেছিল। সেম 4-5টা প্লেয়ার কিন্তু আবার নতুন ইনক্লুড হচ্ছে, যারাও কিন্তু ওই ট্যালেন্টেড প্লেয়ার, লাইক আপনি অ্যানজো ফার্নান্দেজ, আলভারেস, ম্যাকেলিস্টার, নিকো পাস
নাসরেজ, করেছে। আলমাদা, এরা কিন্তু আবার নতুন করে কিন্তু আবার পারফর্ম করা শুরু করেছে। সুতরাং ওই লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা থিম কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে। সুতরাং আমার মনে হয় স্কোলানি আসলে ওই লাস্ট ওয়ার্ল্ড কাপের সেম প্ল্যানিং এর একটা অংশ হিসাবে এবং ওয়ার্ল্ড কাপে একটা সারপ্রাইজ দিবে এরকম হয়তো তার ভিতরে একটা প্ল্যানিং রয়েছে। অ্যাট দ্য সেম টাইম যদি ব্রাজিলের কথা বলি, ব্রাজিল কিন্তু আবার উল্টো পথে আসছে। দেখেন তারা ফ্রান্সের সাথে খেলে কালকে আবার ক্রোয়েশিয়ার সাথে খেলবে। ব্রাজিল কিন্তু আবার দেখেন যে তাদের প্রিপারেশনের লেভেলটা কিন্তু আবার ওই লেভেলে নিয়ে কিন্তু তার ওয়ার্ল্ড কাপের দিকে যাচ্ছে এবং লাস্ট ম্যাচ হেরেছে, বাট আমার খেলা দেখে বেশ ভালো লেগেছে। আর মানে হার জিত যাই হোক, তারা তাদের প্রিপারেশনটার দিকে বেশি মনোযোগ দিচ্ছে, সে কারণে তারা exactly. শক্তিশালী টিমকে রাজি করিয়ে তাদের সাথে খেলার ব্যবস্থা করছে। দেখা যাক আসলে কি হয়। আমরা তো আমাদের কাজ হচ্ছে উপভোগ করা এবং ম্যাচ নিয়ে পরে বিশ্লেষণ করা। নিশ্চয়ই আপনার সাথে আলোচনা হবে। বাংলাদেশ আজকে জিতুক, সেটা নিয়ে আমরা সব থেকে বেশি আসলে প্রত্যাশা করছি। এমিলি, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য।